প্রিয় দর্শক, শুরু করছি শিল্প ও সাহিত্য অনুষ্ঠান। আজকের শিল্প ও সাহিত্যে দুজন কবির কবিতা, কবি আতাউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, সদ্য প্রয়াত লেখক জাহানারা নওশিনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা এবং অন্যান্য নিয়মিত বিষয় ছাড়াও থাকবে গল্পকার ঔপন্যাসিক মেরিনা নাসরিনের সঙ্গে একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার। উপলব্ধি। সময় ফুরাবে, লিখিত আয়ুকাল, এমন ভাবতেই অন্ধকার হয়ে আসে চারিদিক। ঝাপসা চোখে তাকাই পশ্চিম দিগন্তে, গোধূলিকে অপসারিত করে নামে সন্ধ্যা, সন্ধ্যাকে পরাজিত করে নামবে রাত। প্রদোষকালের সূর্যের লাল কালো আলোটুকু জীবনের অন্তিম সময়ের উদাহরণ হয়ে থাকে। সেই দৃশ্য গভীর মনোযোগে অবলোকন করি রোজ। একটা জীবন কেমন অবলীলায় পার হয়ে গেল, অথচ জানালার পাশে বসে আজও মগ্নতায় দেখি পশ্চিমের রং, দুচোখ পোড়ায় অমন রঙের মুগ্ধতায়। আর কিছু সময় পরই তো জীবনের সকল অনুরাগ চাপা পড়ে যাবে তৃষিতকালের বিবরে। বিরহ অনন্য অমৃত, ভুলতে ভুলতে একদিন আমার থেকে নেওয়া সব কিছু ভুলে যাবে। মনে করার আপ্রাণ চেষ্টা করেও মনে করতে পারবে না শেষ স্মৃতিচিহ্নটুকু। স্মৃতি হাতড়ে স্মৃতি খুঁজবে। যেসব স্বপ্ন প্রথিত হয়েছিল সেসব শূন্যতায় ভেসে বেড়ায়। কে জানতো শপথের বাণী সব মিছে হবে? স্বেচ্ছায় কাছে আসা মিথ্যে অনুভবের ব্যাখ্যা, যা কিছু আগে কোরাসে প্রেমের গান গাইত, এখন সব স্পন্দিত নীরবতা। মানুষ বদলে যায়, অদ্ভুত রকম অচেনা হয়ে যায়। দুহাত বাড়িয়ে থাকা মানুষ এখন পাসপোর্ট ভিসা দেখতে চায়। কাঁটাতার দিয়ে সুরক্ষিত আজ তার হৃদয় ভূমি, প্রবেশের ছাড়পত্র নেই। প্রেমিকের হৃদয়ে কখনো গোপনে প্রবেশ করা যায় না। দীর্ঘশ্বাস বিলীন হোক দক্ষিণা বাতাসে, আপাতত এটাই প্রার্থনা। তাই সীমান্তে প্রশ্নহীন দাঁড়িয়ে বিরহের অনন্য অমৃত উপভোগ করি। রমনা পার্ক ও মোহিনী দত্ত লেন। রোজ সকালে রমনা পার্কে হাঁটি, ওর সাথে আমার সময় খুব মেলে মেলে পদশব্দ আর হৃদয় স্পন্দনও। তখন নৈশব্দের গহীনে গন্তব্যহীন আমি কলাবতী, কেয়া, চম্পা, চামেলি, জবা, রঙিন রঙিন ফুলের সুবাস সাধনা গায়ে মাখি, মনে মাখি আর পথ হাঁটি। কোনো এক সকালে এক হয়ে হাঁটা না হলে, হঠাৎ দেখা না হলে, পার্কের ফুল ফোটা সময়টা, ভেজা ঘাসের আলোর সকালটা, হাঁটার শুরুর রাস্তার এক পাশে পড়ে থাকা মৃত কোকিল পাখির কঙ্কালের ডানার মতো, কিংবা রাস্তায় পড়ে থাকা পায়ে পেশা নোংরা শুকনো ও মৃত ফুলের মতো হৃদয়হীন আর নিষ্ঠুর মনে হয়। নাতি দীর্ঘ সকালটা অসহ্য দীর্ঘতর হয়। রমনা পার্কের সব আয়োজন শূন্য মনে হয়। এমন এক শূন্য প্রভাতে অচেনা নারী এক, এমন এক শূন্য প্রভাতে অচেনা এক নারী বলল, ঠিক দুপুরে এসো। 7/2 মোহিনী দত্ত লেন। আরো বলল, চলে এসো, তার দেখা পাবে। আমি সম্মোহিতের মতো এ পথ ও পথ হাঁটি হাঁটি, ধোলাই পাড়, ঘণ্টিগড়, ঠাটারি বাজার। পাগল আমি, ঘুরা পথে এলোমেলো পথ হাঁটি, মাহতটুলি, তাঁতিবাজার, কারকুনবাড়ি লেন, অতঃপর
7/2 স্বপ্ন ঘেরা মোহিনী দত্ত লেন। সেই অচেনা নারী তর্জনী নির্দেশে বলে, ওই ঘরে আছে, যাও আনকোরাজে বাড়তি কিছু ধরিয়ে দিও। 7/2 মোহিনী দত্ত লেন, একতলা ঘর, নৈশব্দের দুপুর, ম্লান আলোয় নিদ্রামগ্ন। সে আলোর নির্জনতায় আমার পুনর্জন্ম হয়। সে থেকে আমি রমনা পার্কে আর হাঁটি না। সে থেকে আমি রমনা পার্কে আর হাঁটি না। কতিপয় কালো পালক সহ গাঢ় হলুদ রঙের পাখিটি বাড়ির আমডালে বসলে তিনি তাড়াতাড়ি তার পৌত্রীকে ডাকেন। একটি পাখি বা বাতাসে বাতাসে ডালপালার হিন্দোল দেখানোর জন্য প্রায়ই তার পৌত্রীকে ডাকেন। কখনো কখনো পৌত্রীর বাবা মাও ছুটে আসে। তিনি তখন কথা বলেন। তার কণ্ঠে তখন সুদূর শালবন বাতাসের সনন অথবা অগ্রহায়ণের সাঁঝ বেলাকার কুয়াশা। কখনো ঝাপসা হয়ে আসে কণ্ঠ, কখনো আনন্দের ঝলমলে রোদের উত্তাপ। তখন তিনি অনেক দূরের একটি মাঠ বা ছোট্ট সরু একটি নদীর ধারে ঘুরে ঘুরে বেড়ান। তার পায়ের নিচে ধান কাটা নাড়ার মড়মড়ে আওয়াজে কেউ শোনে না। তিনি কথা বলেন তখন পাখি বা গাছেদের জন্যে, স্বপ্নভাষা কোনো মানুষের জন্যে, নিদ্রাভিভূত কোনো কিশোরের জন্যে, বা যে কেবলই ভূমিষ্ঠ হলো এমন শিশুর জন্যে যার গা থেকে তখনও জরায়ুর পদ্মগন্ধ মিলিয়ে যায়নি। তিনি পাখিটার রূপ বর্ণনার দিকে যান না, বরং পাখিটির সাথে জড়িয়ে থাকা গল্পটি খুব মৃদু অথচ স্পষ্ট স্বরে বলতে থাকেন। এই কটি লাইন পড়লাম পিতামহীর পাখি এই উপন্যাস থেকে, যে উপন্যাসটির রচয়িতা জাহানারা নওশীন। এই অসামান্য উপন্যাসটি জাহানারা নওশীন রচনা করেছেন এখন থেকে কয়েক দশক আগে। জাহানারা নওশীন চলে গেলেন ৩রা জুলাই ২০২৪। এই চলে যাওয়া অস্বাভাবিক নয়, সকলেরই যেতে হবে যেমন তেমনি প্রাকৃতিক নিয়মে তিনি চলে গেলেন। কারণ তার বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৩২ সালে তার জন্ম বর্ধমানে। বলা যেতে পারে যে তিনি একজন স্বনির্মিত মানুষ, একজন স্বনির্মিত সাহিত্যিক হয়ে ওঠেন ধীরে ধীরে। তার লেখালেখি প্রথম একটি প্রবন্ধ সংকলন প্রকাশের ভেতর দিয়ে আমরা পাই তাকে, বৃক্ষে বৃক্ষে বিষকরবী। তো এই প্রবন্ধ সংকলনের পরেই তার অসামান্য উপন্যাস পিতামহীর পাখি। পিতামহীর পাখি একটি অপূর্ব উপন্যাস, একটি ভিন্ন ধারার, একটি স্বতন্ত্রতা, তার নিজস্ব একটি গদ্য রীতি এর ভেতর দিয়ে নির্মাণ হয়ে গেছে আমরা দেখতে পাই। যদিও পরে তিনি উপন্যাস খুব বেশি লেখেননি, সর্বমোট ৩টি উপন্যাস লিখেছেন। আর তার গল্প সংকলন বেরিয়েছে কিছু, এবং শিশুদের জন্যও তিনি লিখেছেন। ২০১৫ সালে তার একমাত্র কাব্যগ্রন্থ ঠোঁটে ছিল জলপাই পাতা, এটি প্রকাশ হয়। দীর্ঘ জীবন পেয়েছেন সন্দেহ নেই, লেখালেখির ভেতরেই ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী তার কলম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে খুব ব্যাপক পাঠকের কাছে তিনি পৌঁছাননি। যেমন পৌঁছেছেন তারই অনুজ হাসান আজিজুল হক, আমাদের বিশিষ্ট কথা সাহিত্যিক। কখনো কখনো হয়তো এরকম হয় যে একই পরিবারে একাধিক গুণী মানুষ, একজন হয়তো উজ্জ্বলতর হয়ে ওঠেন অনেক নিজস্ব গুণাবলীর ভেতর দিয়ে, আরেকজন হয়তো কম তুলনামূলকভাবে। কিন্তু আমরা যারা আসলে একটু খোঁজ খবর রাখি বা লেখালেখির জগতের সঙ্গে পরিচয় রাখবার চেষ্টা করি, তারা জানি জাহানারা নওশীন কী ধরনের মানুষ ছিলেন
এবং কী ধরনের লেখালেখির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আমি ব্যক্তিগতভাবে জাহানারা আপার কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, এবং আমাদের প্রকাশনা সংস্থা যুক্ত থেকে তার দুটি গ্রন্থ গত দশকে শেষের দিকে 2012-তে একটি গল্প সংকলন প্রকাশ পায়, এটির নাম প্রেম ও পারিজাত, তার বেশ কতগুলি গল্পর একটি সংকলন, এবং তার একমাত্র কাব্যগ্রন্থ এটি 2015 সালে প্রকাশিত হয়। তিনি কবিতা তারপরে আর যে লিখেছেন খুব, এরকম আমরা পাই না খোঁজ, আর আগেও যে খুব লিখেছেন তা নয়, কিন্তু এই কবিতাগুলো মূলত তিনি লিখেছিলেন তার খুব তরুণ বেলা, কিশোর বেলায়। পরে সেগুলো তিনি একরকম হারিয়েই ফেলেছিলেন বলা যেতে পারে। অনেক পরে, অনেক দিন পরে তিনি এই কবিতাগুলো যখন তার খাতাটা ফেরত পান, দেশ ছেড়ে আসার ফলেই হারিয়েছিল খানিকটা, ফেরত পান, তখন আবার তিনি এই কবিতাগুলো পুনর্নির্মাণ করেন এবং সেইটি পুনর্লিখন, পুনর্নির্মাণের ভেতর দিয়ে একটি গ্রন্থ আকারে 2015 সালে প্রকাশ পায়। আমি আমার শ্রদ্ধা ব্যক্তিগত জায়গা থেকে তাকে কাছে পাওয়ার, তার প্রতি আমার ভালোবাসার এটা জানাচ্ছি তার একটা কবিতা পাঠ করে শেষ করবার ভেতর দিয়ে। কবিতাটি শিরোনাম আমাকে ঢেকে নাও। একটু চুপ করো, কথা বলো না, আমার দু চোখে চাও, বলো কি দেখতে পাও? শিরীষের ফুল, নীল অপরাজিতা, কদমের কেশর, না মরণের চিতা, মেঘমন্দ্র আকাশ কিংবা আষাঢ়ের জল, ঝড়ে অবিরল, চাঁদের জ্যোৎস্না রাশি, না আশ্বিনের কাশবনে নামহীনা কিশোরীর হাসি? বলো কি দেখতে পাও? না, বলো না, কিছু বলো না। তোমার দিগন্তহীন চোখের আকাশ নীল সঘন মেঘে হয়ে গেছে সারা, ওই মেঘে ঢেকে নাও আমাকে, নীল ধ্রুব তারা। নির্লজ্জ আকাঙ্ক্ষা, কবি আতাউর রহমান। বদ্ধ এই কারা থেকে হে অদৃষ্ট, মুক্তি চাই আমি। কল্যাণের কুঁড়ে ঘর পুড়ে যাক ঘৃণার অনলে, শিখে নেব যত আছে শয়তানি অসভ্য নোংরামি। সৌন্দর্যের প্রতিমাকে ছুঁড়ে দেব নর্দমার জলে। সংসারের খেলা ঘরে সারেমুখ কৃতি জাদুকর, খুঁজে নেব স্বকীয় স্বভাবে যারা রূঢ় অকৃত্রিম। সুশোভিত করে নিকো যাহাদের সভ্যতা স্তর, হিংসা লোভে পুষ্ট মন কিংবা যারা ঘৃণায় অসীম। তারাই সার্থক যারা স্থূল, ঠান্ডা, স্বভাবে পাথর। হতে পারে শকুনির ভূমিকায় যোগ্য অভিনেতা, দুনিয়ার সর্বনাশী উদাসীন কাকের দোসর। হতে পারে সংসারের সম্মানিত পাইকারি বিক্রেতা। চাই না কো ভিক্ষা নিতে ঋষিদের নৈতিক মন্ত্রণা, জেনেছি তা ক্ষীণ ক্ষুদ্র স্বভাবের নিরর্থ সান্ত্বনা। কবি আতাউর রহমান 1999 সালে 26শে জুন উনি গত হয়েছেন। কবি আতাউর রহমান সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক ডক্টর মোস্তফা নুরুল ইসলাম বলেছিলেন, কবি অভিধাটি আতাউর রহমানের সঙ্গে নামের সঙ্গে মিলে গিয়েছিল। আমরা সবাই তাকে কবি আতাউর রহমান বলেই চিনতাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার বড় ভাই, আমার দাদা, উনি রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হন। তো যখনই ছুটিতে বাড়িতে আসতেন, তো উনি ওনার শিক্ষকদের মধ্যে একজন শিক্ষকের কথা প্রায়ই বলতেন, তিনি কবি আতাউর রহমান।
বলতেন উনি সনেট লেখেন। তো তখন আমি ক্লাস 8-এর ছাত্র, সনেট কি জানি না। তারপরে চেষ্টা করলাম বোঝার, বুঝলাম না, কিন্তু মাথার মধ্যে গেঁথে গেল একটা নাম, কবি আতাউর রহমান আর সনেট। একসময় আমি বিশ্ববিদ্যালয়ে আসলাম, যুক্ত হলাম নাট্যচর্চার সঙ্গে। তখন আমি কবিতার কেউ নই, আমি বাংলা বিভাগের ছাত্রও ছিলাম না, কিন্তু তবুও অভিভাবক হিসেবে যে কয়জন শিক্ষককে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেয়েছি, তার মধ্যে কবি আতাউর রহমান অন্যতম একজন। সেইভাবেই তাকে দেখেছি আমাদের দ্রোহে, ভালোবাসায়, আনন্দে, উৎসবে, সমস্ত অনুষ্ঠানে তাকে পেয়েছি। তার সদা হাস্যোজ্জ্বল মুখচ্ছবি নিয়ে উনি আমাদের পাশে থেকেছেন। একজন সাধারণ মানুষ আর একজন কবির চেহারায় অথবা আচরণে কোথাও একটা পার্থক্য আছে। সেটা কি, আমরা সবাই আছি, কিন্তু উনি আমাদের মধ্যে থেকেও কেমন যেন আলাদা। ওনার একটা আলাদা জগৎ ছিল, উনি সেই জগতে বুঁদ হয়ে থাকতেন, নিমগ্ন হয়ে থাকতেন। এবং আমি এই কথা যখন বলছি, খুবই জোর দিয়েই বলছি যে আমি দেখেছি ওনার এই নিমগ্নতার মধ্যে আমরা কেউ প্রবেশ করতে পারিনি। জীবনের অনেক চড়াই উতরাই গেছে, সেই চড়াই উতরাইয়ের দুঃখ, ঝড় ঝাপটার মধ্যেও যখন কেউ জিজ্ঞেস করতো স্যার কেমন আছেন, ওনার সেই অমায়িক হাসি, ভালো আছি। এই হাসিতেই যেন সমস্ত কিছু আয়নার মতো পরিষ্কার দেখা যেত, বা গভীর দিঘির জলের মতো। এইভাবেই বোধহয় একটা কবির আদল তৈরি হয়। আমি সেই কবিকে দেখেছি, উনি কোনো কিছু পাননি এ নিয়ে আক্ষেপ ছিল না। আমি এত কিছু করলাম, আমি এত লিখলাম, এটা পেলাম না, সেটা পেলাম না, না ওটা আমাকে পেতে হবে, এটা ধরতে হবে। এই যে ইঁদুর দৌড়, এই যে সাফল্যের পিছনে উন্মাদের মতো আমরা ছুটছি। রবীন্দ্রনাথ যেটাকে বলেছেন, আমি যত ভার জমায়ে তুলেছি সকলই হয়েছে বোঝা, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও। উনি এই বোঝাটা তৈরি করতে চাননি, উনি কারো পিছনে দৌড়াননি। এই যে সৌম্য, এই যে স্থির অচঞ্চল একটা চরিত্র এবং দৃঢ়, অথচ কত নরম কোমল, এটাই হয়তো একজন কবির আদল, কবির চেহারা। উনি চলে গেছেন 1999 সালে, 25 বছর হতে চলল। উনি যেতে যেতে আমার স্মৃতি গোটায় রেখে গেছেন সেই অমলিন হাসিটি। আমি আজও চোখ বন্ধ করলে তার সেই হাসি মুখ দেখতে পাই। মেরিনা নাসরিন পেশায় অধ্যাপক, নেশায় লেখক। জন্মগ্রহণ করেছেন মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়িতে। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা 9টি, যার মধ্যে 6টি গল্পগ্রন্থ এবং 3টি উপন্যাস। আমরা আজ মেরিনা নাসরিনের সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালোই আছি। আমরা প্রায় প্রত্যেক লেখকের কাছে জানতে চাই তিনি কেন লেখালেখি করেন। মানে আপনার কাছে ওই একই প্রশ্ন, আপনি লেখালেখির জগতে কেন এসেছেন? আসলে এই প্রশ্নটির সম্মুখীন কিন্তু আমিও কয়েকবার হয়েছি, কিন্তু প্রত্যেকবারই মনে হয়েছে আসলে আমি কেন লিখি, এই বিষয়টা আমার কাছে একটা বড় প্রশ্ন। তবে মাঝে মধ্যে মনে হয় যে আসলে সময়কে ধরার জন্যই হয়তো বা লিখছি। যে আমরা জানি যে ইতিহাসের কিন্তু মূল উপাদান একটা হলো উৎস, সাহিত্য। সাহিত্য আমরা এখন যে সময়টা ধারণ করছি, ওই সময়টায় ধারণ করেই কিন্তু আমি লেখালেখি করি। তো মাঝে মাঝে মনে হয় যে আমার স্মৃতিকে ধরে রাখার জন্য, বা আসলে আমার কাছে পরিষ্কার না বিষয়টা কেন লিখি, লিখতে ইচ্ছা করে তাই লিখি। এই গল্প উপন্যাসগুলোতে আপনার মূল বিষয় কি? প্রধান কি বিষয় নিয়ে লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথবা লেখালেখির মূল উপজীব্য কি? অবশ্যই মানুষের সাথে পারিপার্শ্বিকতা, মানুষের সমাজ, রাষ্ট্র আছে, কিছু কিছু বিমূর্ত বিষয়ও রয়েছে যে বিষয়গুলো আমরা আসলে বাস্তব ক্ষেত্রে দেখি না। এই বিষয়ে আমার কিছু লেখা আছে যেটা নিরীক্ষাধর্মী বলা যেতে পারে আর কি। আমরা লেখককে লেখক হিসাবেই পরিচিত করতে চাই বা বলতে চাই। তারপরেও
একটি প্রশ্ন থেকে যায়, সেটি হচ্ছে লেখক হিসাবে যেমন সবাই এক ধরনের স্বাধীনতা ভোগ করেন, একজন নারী হিসাবে লেখালেখির ক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেই বিষয়টি আমাদের বলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নারীরা অবশ্যই প্রতিবন্ধকতার সম্মুখীন হয় আর কি। কারণ দেখা যায় যে আমরা নারীরা যারা লেখালেখি করি মূলত বাস্তব ভিত্তিক বিভিন্ন অভিজ্ঞতা থেকে কিন্তু লেখালেখি করি। তো দেখা গিয়েছে যে একজন পুরুষ যতটা নিরাপত্তার সাথে বা তাদের নিরাপত্তার বিষয়টা যতটা ইম্পর্টেন্ট না, একজন নারীর জন্য নিরাপত্তার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের মূল প্রতিবন্ধকতা হলো নিরাপত্তা। যেমন আমার ইচ্ছে হলো আমি সমুদ্রের উপরে একটা উপন্যাস সমুদ্র বা সুন্দরবন বা বিভিন্ন নৈসর্গিক বিষয়ের উপর একটা উপন্যাস লিখব। আমরা কিন্তু সহজে সেখানে যেতে পারবো না বা অনেক দিন আমরা সেখানে স্টে করতে পারবো না। প্রথমত পারিবারিক অনেক বিষয় রয়েছে, দ্বিতীয়ত নিরাপত্তা তো অবশ্যই, পারিবারিক বিষয় রয়েছে। আর একটা বিষয়ে মনে হয় যে আমার ক্ষেত্রে দেখা গিয়েছে পারিবারিক সাপোর্টটা আমি পাই, কিন্তু সামগ্রিকভাবে নারীরা কিন্তু পারিবারিক সাপোর্ট সবসময় পায় না। আর একটা বিষয় হলো ব্যস্ততা, সময়। একজন পুরুষ লেখক বাসায় গিয়ে তারা যদি কাজ করেন, বাসায় গিয়ে কিন্তু লেখার টেবিলে বসেন, তার যে চাটা তিনি খাবেন, নারী যদি লেখক হয়, তার স্ত্রী যদি লেখক হয়, চাটা কিন্তু তিনিই বানিয়ে দিচ্ছেন। আবার তার সন্তানদেরকে লালন পালন করার ক্ষেত্রে বলেন, তাদের লেখাপড়ার ক্ষেত্রে বলেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় নারীকেই তাদের দেখভাল করা লাগছে। সেই ক্ষেত্রে নারীরা কিন্তু লেখার পিছনে ততটা সময় দিতে পারে না। তো আমার মনে হয় এই সমস্ত কারণে আমার ক্ষেত্রে ওরকম কিছুটা সমস্যা হয় যে আমারও তো আমার সন্তানদের দেখভাল করা লাগে, চিন্তাভাবনা করা লাগে। এই ছাড়া আমার বাস্তব মানে আমার পার্সোনাল লাইফে ওরকমই প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই, কিন্তু আমি অন্যান্য অনেক নারীকে দেখেছি যে এই সমস্যাটা তাদের আছে। আচ্ছা, আপনি এই লেখালেখির ভেতর দিয়ে আপনি তো 9টি গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তা আপনার কি মনে হয় যে আপনি এখনো যে লেখাটি লিখতে চান বা একটি মহান উপন্যাস অথবা এমন একটি গল্প যা দীর্ঘদিন মানুষের মনে থাকবে, এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা বা কোনো চিন্তা ভাবনা আছে কিনা? নিশ্চয়ই, আমার সবসময় মনে হয়, আমার মনে হয় মৃত্যু পর্যন্ত আমার মনে হবে যে হলো আমার যে লেখাটা আমি লিখতে চাই আসলে সেই লেখাটি আমি লিখতে পারছি না বা পারিনি, এবং পারবো কিনা এই বিষয়ে নিশ্চয়তা না নিজেকে দিতে পারছি না। তবে আমার প্ল্যান আছে, আমি উপন্যাস লিখছি, অনেক বছর ধরে একটা উপন্যাস লিখছি যে প্রায় 7 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনও কমপ্লিট করতে পারিনি। আমার এখন সামনের একটা ইচ্ছা যে উপন্যাসটা যাতে আমি ঠিকভাবে শেষ করতে পারি বা যাতে প্রকাশিত হয় উপন্যাসটি। আর তৃষ্ণা যেটা, যে আমার সবচেয়ে ভালো লেখাটা, এই তৃষ্ণাটা আমার মনে হয় কখনো আমার শেষ হবে না। আমার মনে হয় যে লেখকের এই যে অতৃপ্তি বা শিল্পীর যে অতৃপ্তি, এটি তাকে বহুদূর নিয়ে যেতে সাহায্য করে। তো সেদিক থেকে আমরা আশা করব যে আপনি নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক ভালো লিখবেন। আচ্ছা, আরেকটি বিষয়, আপনার সম্ভবত একটি উপন্যাসে আপনি মুক্তিযুদ্ধের পটভূমিতে লিখেছেন, সেটি সম্পর্কে আমাদের একটু। মুক্তিযুদ্ধের পটভূমির এই বইটির নাম হলো জলঘুঙুর। এটি 2016 সালে প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা থেকে, এবং এটা আমার 9টি বইয়ের মধ্যে সর্বাধিক পঠিত একটি রচনা। আমাদের একটা ছিল প্রকাশনীর পক্ষ থেকে, তারা চেয়েছিলেন যে আমরা সত্যি ঘটনার উপর বেজ করে যাতে একটা উপন্যাস লিখি। ওনারা 71টি মুক্তিযুদ্ধের বই প্রকাশ করতে চেয়েছিলেন, তার মধ্যে একটি আমার ছিল। তো আমি আমার জন্মস্থান যশোর, আমার শ্বশুরবাড়ি নওগাঁ, যেখানে আমি যে চাকরি করি বা থাকি, ময়মনসিংহ এবং ঢাকা, এই 4টি জায়গার উপর ভিত্তি করে একটা ওই উপন্যাসটি লিখেছি। এবং 4টি জায়গারই প্রত্যেকটা জায়গার আমি তো মুক্তিযুদ্ধ সম্পর্কে আসলে সচক্ষে দেখিনি, শোনা বা পেপার থেকে নেওয়া বা যারা অংশগ্রহণ করেছিল তাদের সাথে কথা বলে বাস্তবভিত্তিক একটা বাস্তবভিত্তিক বিভিন্ন ঘটনার উপরে আমি লেখার চেষ্টা করেছি বইটি। তো আমরা আশা করব যে আপনি যে উপন্যাসটি অথবা যে গল্পটি লিখতে চান, যা এখনও লেখা হয়নি, আমরা আশা করব ভবিষ্যতে আপনি সেটি লিখবেন এবং এই লেখার মধ্য দিয়ে আমাদের বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে, এই আশা রেখে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আমরা আজকের শিল্প সাহিত্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। ধন্যবাদ।
ধন্যবাদ।